আজকে প্রথমে সীমাদির লাস্ট যে ভিডিওটা আমাদের সামনে এসেছে সেই ভিডিওটা থেকে 3টে কমেন্ট আমি নিয়েছি, ছোট্ট ছোট্ট কমেন্ট, সেগুলো আগে পড়ে শোনাবো, তারপর আমার ভিডিওটা শুরু করব। তো প্রথমে সুজাতা একটা কমেন্ট করেছে, আমার মনে হয় যারা যারা ওকে টাকা দিয়েছে তাদের সামনে আসা উচিত, তবেই ওর শাস্তি হবে। এক্স্যাক্টলি গনু বলেছে, সীমাদি বলেছে, আচ্ছা মৃন্ময়ী বলেছে রাইট। আচ্ছা, আর একজন লিখেছে সাথী গাঙ্গুলি, নিজের ঘরের টাকা দিয়ে যে অমন গেট রেলিং, ওই বাচ্চার বাবার কথা বলেছে, মানে খোকা করবে না, ওকে যেটা নামে এখন সীমাদি ডাকছে সেটা হলেও এই বুদ্ধিটা কিন্তু আছে। বলবো বলবো সবটা বলবো। আচ্ছা, সুজাতা আর একটা কমেন্ট করেছে, শুনে তো মনে হচ্ছে ওই বাংলাদেশে বেবি শপ দিয়েছিল, সেখানে মুখ চাপা দিয়ে সীমাদি হেসেছে। সুজাতা বলছে হাসলে কেন, ঠিক বলেছি তাই না, বলে ও হাসির ইমোজি দিয়েছে। আচ্ছা, এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো পড়ার পিছনে অনেক অন্তর্নিহিত মানে আছে, তাই জন্যই পড়লাম, এমনি এমনি পড়লাম না। বড় বড় কমেন্টেও অনেক সময় অনেক কিছু মানে থাকে না, কিন্তু এই ছোট ছোট কমেন্টগুলোতে অনেক মানে আছে। প্রথম সাথী গাঙ্গুলির কমেন্টটা নিয়ে একটু আলোচনা করি। ওর বক্তব্য কি হলো রে ভাই? ওর বক্তব্য হচ্ছে যে ও এমনি বোকা হলেও ওর এইদিকে কিন্তু টন টনে জ্ঞান, নিজের টাকায় যে অত সুন্দর রেলিং আর অত সুন্দর গেট করবে না, মানে গেট সুন্দর করে করবে না, সেটা কিন্তু এই ভিউয়ার্সরা জানে। এক্স্যাক্টলি, পরের পয়সায় মানে পোদ্দানি করতে সবাই ভালোবাসে, আর এ যখনই দেখবে এক্সট্রিম লেভেলের কিছু করেছে, যে জিনিসটা আমরা নর্মাল লোকেরা যেরকম করি তার থেকে এক্সট্রিম লেভেলের যেটা করেছে, যেটা ওদের মতো ফ্যামিলিতে করা মানে অতটাও সম্ভব নয়, তখনই বুঝবে ওগুলো পরের পয়সায় পোদ্দানি মেরেছে। এবারে আমাদের মতো ফ্যামিলিতে, মানে দেখো আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি, খাওয়া পরা মাথা গোজার একটা ঠাঁই, একটু সুন্দর করে ঘরটা ডেকোরেশন, এটাই আমাদের ব্যাপার। কিন্তু খোকা গ্রামের মতো একটা জায়গায় থেকে বাড়িটা যখন শুরু করেছিল মার্বেল ফার্বেল দিয়ে করবে, এটা ঠিক ছিল, কিন্তু যেইভাবে ঘরটাকে রাজপ্রাসাদ করার চেষ্টা করেছে তখনই বুঝতে হবে যে এই পয়সাগুলো আউটসোর্স ওর নয়, কারণ ও হচ্ছে টিপ্পুস, কুঞ্জুস লোকেরা পরের পয়সা পেলে দেখবে হাংমাং করে খরচা করে, নিজের পয়সাটা বাঁচিয়ে রাখে। এমনকি খাবারও দেখবে, যদি কোথাও অনুষ্ঠান বাড়ি ফাড়ি হয়, কিপ্টে মানুষগুলো কিন্তু ঠিক মতো খায়, কিন্তু বাড়িতে দেখো ঠিক মতো মানে রান্না বান্নার ঠিক মতো ব্যবস্থা করে না। তো এটা দেখে বোঝা যায় কতটা কে চিপ্পুস। তো এ হচ্ছে যে চিপ্পুস, এটা মোটামুটি ইউটিউবে সবাই জানে যে খোকা চিপ্পুস, কিন্তু সেই চিপ্পুস এত শৌখিন কি করে, এত জিনিসপত্র কি করে করছে, আর যখন বাড়িটা করছিল র্যান্ডামলি করছিল, ইনস্ট্যান্ট করছিল, এরকম নয় যে থেকে থেকে 2 বছর 4 বছর 5 বছর ধরে, না, ইনস্ট্যান্ট। আর সেই বাড়ি করার মধ্যে হঠাৎ করে 3 লাখ টাকার স্বপ্ন পূরণ, আর বাড়ির মধ্যে এক্সেবারকার এক জিনিস বাথরুম থেকে আরম্ভ করে হেনা জায়গায় তেনা জায়গায় লাগাচ্ছিল, বুঝতে পারোনি? এক তো বউকে বেচে বেশ ভালো হিউজ অ্যামাউন্ট কামিয়েছে, তারপর এই লেভেলের ওর কাছে গিফট এসেছে, সেগুলো দিয়েই যে করছিল এটা পরিষ্কার। ওই স্বপ্ন পূরণের 3 লক্ষ টাকা যে ওর নিজের নয় সেটা ভেরি ক্লিয়ার। আর যেহেতু ওর কাছে ক্যাশ টাকা এসেছে, তাই ও ক্যাশ টাকা তো ওইভাবেই হিসেব হয় না, ক্যাশ টাকাগুলোকে ও ইনস্ট্যান্ট ইনভেস্ট করে দিয়েছে। ও যদি ওইটা অরিজিনাল ঠিকভাবে মানে অ্যাকাউন্ট বেসিস টাকা আসতো, ও ফিক্সড করে দিত, ঠিক আছে, কিন্তু ও ওই টাকাগুলো কি করেছে, বাড়ি ঘর দরে লাগিয়েছে। তোমরা এটা জানো, যখন অনেকের অনেক টাকা পয়সা হয়ে যায়, তখন ধরো সে কিছুতে ইনভেস্ট করতে পারছে না, তখন তারা কি করে বলো তো, বাড়ি তৈরি করে। এবার বাড়িতে একটা ইনভেস্ট আছে, কিন্তু বাড়ির ভিতরে তুমি যত ডেকোরেশন করবে সেগুলো তো তুমি ইনভেস্টের কোনো তোমাকে কৈফিয়ত দিতে হবে না, তাই তারা তখন সুন্দর সুন্দর বাড়ি, মহল, ঝাকাস জিনিস হেভি করে, তার কারণ ওই ইনভেস্টটা চোখে পড়বে না, বুঝতে পেরেছো? মানে সেটা সাদা কি কালো চোখে পড়বে না। তো এটা পরিষ্কার
যে খোকার কাছে যে টাকাগুলো এসেছে সেই খোকা তখন ওই টাকাগুলো র্যান্ডমলি খরচা করার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। আর এটা আজ আমি বলছি না, এটা যখন ওর কাছে গিফটগুলো এসেছিল, যখন ও স্বপ্ন পূরণ করছিল, যখন ও ইনস্ট্যান্ট বাড়ি বানাচ্ছিল, তখনই জানি। আর এই যে কথাটা উঠছে না যে সুজাতা এটাও বলেছে যে বেবি তো স্ট্রিম লাইভে উঠেছিল, হ্যাঁ একদমই স্ট্রিম লাইভে উঠেছিল, তখনই কিন্তু এই সমস্তগুলো হয়েছিল তখনই। এইবার ও যে এই জায়গাটাতে টনটনে জ্ঞানের, তখন যে ওর মাথা মোটা নয় এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন আশা করি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। সুজাতা জিজ্ঞাসা করছে তাহলে সবই কি এই বেবি দিয়েছিল বাংলাদেশি যিনি আছেন? সেখানে সীমাদি হেসেছে, আর সমঝদারকে লিয়ে ইশারাই কাফিয়ায়। সুজাতা বুঝতে পেরেছে, হেসেছে। আর আমরা যারা কন্ট্রোভার্সি করি তাদের তো একেবারে সেই পাখির চোখ করে থাকতে হয়, মানে পাখির চোখের দিকে তো সেই কনসেন্ট্রেট করতে গিয়ে এটা আমরাও বুঝতে পারছি। তাহলে অল ক্রেডিট গোস টু বেবি, মানে যিনি বাংলাদেশে বসে আছেন। এবার এই বেবি কিন্তু আমাদের থেকে অনেকটা সিনিয়র পার্সন, যেটা সীমাদি বললো যে তার মায়ের বয়সী নয় বাট তার দিদির থেকে বড়, মানে একটু বয়সী। এবার এই বেবির কথা কিন্তু আমরা ওই হাটের কাছ থেকেও শুনেছিলাম, এই বেবির কথাটা। যদিও হাট কি করে জানলো, হাটের কাছে কিছু ওই যারা ছিল এই গ্রুপে তারা গিয়ে বলেছে, তাই জন্য জানছি। আচ্ছা, এই যে পুরো ঝামেলাটা এটা কিন্তু ক্রিয়েটই হয়েছে এই জায়গা থেকেই, মানে তোমাদেরকে বলছি বোঝো। একটা সময় পুরোপুরি আমাদের খোকার গার্জেন ছিলেন এই বাংলাদেশি বেবি দি, বুঝতে পেরেছ কীরকম গার্জেন? দেখো, তারা বিদেশে থাকে, তাদের কাছে লামসাম অ্যামাউন্ট আছে, ঠিক আছে, তাদের পরিবারে সবাই উচ্চবিত্তই বলতে পারো, তো তাদের পয়সা কড়ির কোনো অভাব নেই। এইবার তারা কোনো কারণে ওই ছোট্ট সোনাকে ভালোবেসে ছোট্ট সোনার বাবা ঠাকুমাকেও ভালোবাসতে শুরু করেছে, মানে ছোট্ট সোনার জন্যে ওদের পুরো ফ্যামিলিটাকে ভালোবাসতে শুরু করেছে। এবং ভালোবাসতে গিয়ে ওদের যে শখগুলো আছে, হয়তো কথোপকথনের মাধ্যমে উঠে এসেছে, সেই শখগুলো পূরণ করার চেষ্টা করেছে। কীরকম? খাট নিয়ে ওর মা চলে গেছে, তারা সবাই কষ্ট পেয়েছে, অনেক ভিউয়ার্সই কষ্ট পেয়েছে। সঙ্গে সঙ্গে দেনান খাট দেবো, সঙ্গে সঙ্গে ওই যে এখন ছবি দেওয়া আলমারি সেটা দেব। আচ্ছা, খাট মানে যাই তাই খাট নয়, তোমরা দেখেছো, বক্স খাট, সুন্দর কাঠের খাট দেবো, আলমারি দেব। আচ্ছা, তারপরে রেলিং দেব, কারণ বাচ্চা সোনা যেন না পড়ে যায়। তারপরে পাঁচিল দেব, যাতে হচ্ছে তোমার পাঁচিল দেবো বলছি, গেট দেব, যাতে বাচ্চা সোনা বাইরে বেরিয়ে না যায়, কারণ তোমরা পাঁচিল দাও অনেকবার বলেছে সবাই। এবার অত বড় জায়গায় পাঁচিল দিতে অনেক টাকা লাগে, সেই ক্ষেত্রে খোকা নিশ্চয়ই বলেছে যে এত টাকা কি করে সম্ভব। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমরা গেটের পয়সাটা দিচ্ছি। এইভাবে ব্যাপারটা হয়েছে। তাহলে প্রবলেমটা কোথায় হলো? এদের মধ্যে তো সম্পর্ক ঠিকই ছিল, এবং একটা সময় সীমাদি বনাম ওদের কাছে যেতে ওর ডাইরেক্টরা সীমাদি মানে বেবিদির সঙ্গে এদের যোগাযোগ ছিল, এবং এরা কথোপকথন করতো। তাহলে সেখানে কিন্তু সীমাদি মানে যোগাযোগ করে দিয়েছে, তারপর সীমাদির সঙ্গে কথা হতে পারতো, কিন্তু এদের সঙ্গে আবার ডাইরেক্ট ওদের কথা হতো। তাহলে সমস্যাটা কোথায় হলো? আবার চলো ফ্ল্যাশব্যাকে। সেটা হচ্ছে, তোমরা জানো আড়স একবার বলেছিল, মনে আছে? আড়সের চ্যানেল থেকে সিক্রেট রুম ওপেন হয়েছিল, মনে আছে? হ্যাঁ, আড়সের চ্যানেল থেকে সিক্রেট রুম ওপেন হয়েছিল। এবার আড়স কিন্তু বলেছিল এক আপুর কথা। তাহলে বুঝতে পারছো, এই আপু সেই আপু, হ্যাঁ আমাদের বেবি আপু, যার কাছে খোকা এই ছবিটা পাঠিয়েছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যখন খোকা এই আমাদের ঝিমি দিদি, টিউ দিদি যাই বলো, তার সঙ্গে বেশ একটু বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক করছিল, এবং যখন সে একটু আধটু এদিক ওদিক দেখা যাচ্ছিল, সোনালি চুল উঠছিল, তারপরে খিদে পাচ্ছে বলছে, সবুজ চুড়ি, তারপরে ফুচকা খাওয়া, এসব টুকটাক হচ্ছিল। তারপরে হঠাৎ করে আরামবাগে আরাম খেতে গিয়ে অনেক কিছু ধরা পড়লো, এবং অনেক কিছু আমরা জানতে পারলাম। সেই সময় আড়স অনেক ভিডিও করেছিল, এবং সেগুলো নিশ্চয়ই এই বেবি আপু দেখেছিলেন।
এবং দেখার পর বেবি আপু ডাইরেক্ট এদেরকে কোশ্চেন করে, ভালো করে বোঝো, ডাইরেক্ট এদেরকে কোশ্চেন করে, ঠিক আছে? সেটা কিন্তু আমরা আরশের ভিডিও থেকেই জানতে পারি। আর দেন আমাদের এই খোকা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে টুকুত করে এনাকে ব্লক করে দেয়। বুঝতে পেরেছো? মানে কনফেস করার জায়গায় নেই সে আর কি বলতে পারছে না। এদিকে আপু তাকে হয়তো চেস করেছিল যে এটা কি দেখছি, এটা কি করে সম্ভব, তুমি এই বলেছিলে সারা জীবন সিঙ্গেল ফাদার থাকবে, তুমি এগুলো কি করছো, এই তোমার রুচি, এরম ধরনের কিছু একটা বলেছিল। সেইখানে দেখলো খোকা তো তখন একেবারে উঠছে। খোকা তখন কি করলো, সেই জায়গা থেকে মানে পুরো ডিনাই করবার জন্য পুরো ব্লক করে দিল এবং তারপর থেকে সম্পর্ক বাধা হয়ে গেল। এইবার তোমরা চিন্তা করো, আজকের খোকা তাদের ফ্যামিলি মানে খোকার পুরো ফ্যামিলি তার সঙ্গে এতটাই সম্পর্ক ভালো, তাদের ছোট ছোট চাহিদা, ছোট ছোট চা পাওয়া, সেগুলোর বাদ দিয়ে বড় বড় চাহিদা, বড় বড় জিনিস ইনি গিফট করছিলেন, বেশ লামসাম অ্যামাউন্ট এদেরকে দিচ্ছিল। এবং তাদের বক্তব্য ছিল যে তিনি একটা হয়তো অলিখিত গার্জেন হয়েছিল, খোকার মাথার উপরে তিনি হয়তো অলিখিত গার্জেন হয়েছিল। এবং খোকার এই রিলেশনটা তিনি কোনোভাবেই মানতে পারেননি। কেন না, তার আগে ঝিমি দিদির অনেক কিছু বেরোচ্ছিল। ঝিমি দিদি হচ্ছে অন্য একজনের সঙ্গে ডিভোর্স করে মেয়ে রেখে আবার একজনের সঙ্গে সম্পর্ক করে 8 বছর তার সঙ্গে থাকার পর তাকে না জানিয়ে ডিচ করে খোকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছে। এটা নিয়ে তাদের আপত্তি ছিল যে ঠিক আছে, তোমার বউ চলে গেছে, তোমার লাইফে নতুন কোনো মেয়েকে অবশ্যই এন্ট্রি দেবে, কিন্তু সেটার জন্য একটা রাইট সিচুয়েশান, রাইট সময়ে তোমাকে কাজটা করতে হবে, এত তাড়াহুড়ো করে লাভ নেই, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের মেয়ে, মানে তাদের বক্তব্য অনুযায়ী, আমার কিন্তু কোনো ফ্যাসিনেশন নেই, তাদের বক্তব্য অনুযায়ী যে আমাদের খোকা অনেক যোগ্য পাত্র এবং অনেক ভালো মেয়ে পেতে পারে, সেই জায়গায় তার সঙ্গে ঝিমি দিদি এ তো পুরো মুখ পোড়ানোর গল্প। মানে এরকম দেখবে আমাদের ফ্যামিলিতে হয়, যখন আমরা ছেলে বা মেয়েরা প্রেম টেম করে, এবার ধরো দুজনের মধ্যে অসম ব্যাপার, মানে ধরো মেয়েটা খুব হাই স্ট্যান্ডার্ড, ছেলেটা হয়তো লো স্ট্যান্ডার্ড, বা ছেলেটা খুব হাই স্ট্যান্ডার্ড, মেয়েটা হয়তো লো স্ট্যান্ডার্ড, বা ছেলেটা হয়তো চারিত্রিক দিক দিয়ে খুব ভালো, মেয়েটার হয়তো আগে বিয়ে হয়ে গেছিলো বা কিছু। বাড়ি গার্জেনরা কি বলবে? বাড়ি গার্জেনরা নিজের ছেলেকে মানে এটাই বলে যে তুই আর পেলি না একে, নিজের ছেলের সম্বন্ধে বা নিজের মেয়ের সম্বন্ধে লোকের ওভার কনফিডেন্স থাকে যে আমার ছেলে আমার মেয়ে, মানে একদম বিশাল ব্যাপার, রাজপুত্র রাজকন্যে বিশাল কাউকে নিয়ে আসবে, এই এক্সপেকটেশনে ধাব্বা দিয়ে দিয়েছে খোকা। মানে এই যে বেবি আপুর এক্সপেকটেশনে ধাব্বা দিয়ে দিয়েছে খোকা, আর সেখান থেকেই তিনি রেগে যান যে হ্যাঁ আমি তোমার জন্য এত কিছু করলাম এই বাচ্চাটার কথা ভেবে, এবং তুমিও তোমার বাচ্চার জন্যে সব কিছু মা বাবা বাচ্চাকে নিয়ে সংসার ধর্ম করবে, সিঙ্গেল ফাদার এসব বলেছিলে, তো তোমাকে আমি এত স্নেহ করছি এবং তুমি তোমার ডিম্যান্ড যেগুলো ছিল শখ আহ্লাদ আমি পূরণ করছি, আর তোমার এত তৎসইল না তড়িঘড়ি করে এই রকম একটা মেয়েকে তুমি তোমার লাইফে নিয়ে এলে, এই নিয়ে মনে হয় বাক বিতণ্ডা। আর সেখানে খোকা দেখলো এ তো খুব খারাপ জিনিস হয়ে গেছে, খোকা দেনান্দান তাকে ব্লক করে দেয়, ঠিক আছে? এবার দেখো, যদি নর্মাল ভিউয়ার্স হতো কোনো ব্যাপার ছিল না, কারণ নর্মাল ভিউয়ার্সদের তুমি যদি ব্লক করে দাও তারা আর কি করবে, কিন্তু এই ভিউয়ার্সের কিন্তু স্ট্রং জায়গা আছে, ইকোনমিক্যালি একে প্রচুর হেল্প করেছে, ঠিক আছে? তো সেই হেল্প করার পরে তার মানে অ্যাকচুয়ালি খোকা এই ফাইন্যান্সার হারিয়ে ফেললো, সেখান থেকে সমস্যা। এবার বুঝতে পেরেছো তো? এই যে আড়স, তার কাছে প্রথম খবরগুলো এই আপুর থেকেই গেছিলো, আপুই ওই সিক্রেট রুমের ছবিটা দিয়েছিল, আর আপু নিশ্চয়ই এই সিক্রেট রুম সাজানোর জন্য বেশ কিছু অ্যামাউন্ট খোকাকে দিয়েছিল, তাই জন্যই না খোকা দেখাচ্ছিল যে এই দেখো এরকমভাবে সাজিয়েছি, আমাদের সামনে হয়তো আনেনি কিন্তু ওনাকে দেখিয়েছিল, আর সেটাই লিক হয়ে গেছে। আচ্ছা, তার মানে সমস্যাটা অ্যাকচুয়ালি এই আপুর সাথে খোকার, বুঝতে পেরেছো? এইবার এই আপুর সাথে ওদিকে আড়সেরও যোগাযোগ আছে, এইদিকে সীমাদিরও যোগাযোগ আছে, ঠিক আছে? এবার আড়সের সঙ্গে যখন যোগাযোগ আছে, আড়সের কাছ থেকে অনেক কিছুই ওই আপু জেনেছে ভিডিও দেখে, এবার আপুর সাথে আড়সের কথা হয়েছে, তাই জন্যই আড়স অত কিছু বলেছিল, মানে আপুর কথাটা বা ওই সবগুলো তখন বলেছিল। এইবার আপু আর এই আড়স দুজনেরই গল্প ছিল যে ভাই তুমি ঝিমি দিদির থেকে বেরিয়ে আসো, কিন্তু
তখন একেবারে আমাদের খোকা ঝান্ডা গাড় দিয়া, কোনোভাবেই বেরোনোর ব্যাপার নেই, একেবারে আমার বান্ধবী আমি, আমার এই বান্ধবীই ভালো, এরকম একটা ব্যাপার ছিল। সেখান থেকেই ক্ল্যাশটা লাগে। এইবার এলো সীমা দিদি। সেটা হচ্ছে সীমা দিদি কিন্তু প্রথমে কিছু বলেনি, কিন্তু সীমা দিদি এই মেয়েটির সম্বন্ধে বাজে কথা বলতে লাগলো। কীরকম যে এই মেয়েটা এই মেয়েটা ওই, এই মেয়েটা সেই। মানে সীমা দিদিরও বক্তব্য ছিল যে আমার ভাই বিশাল ক্রেজ, আমার ভাই বিশাল হনু হনু মেয়ে পাবে, কেন এই মেয়ের সঙ্গে জুড়লো নিজেকে, বুঝতে পেরেছো? এইবার সীমা দিদির সঙ্গে ওই আপুর মাঝে মধ্যে হয়তো কন্ট্যাক্ট হতো, কথা হতো। হ্যাঁ, এবার সীমা দিদির কাছেও সমস্ত কিছুই ব্যক্ত করা আছে, মানে ওই আপুর, তাই জন্য সীমা দিদিও সবটা জানে। আর সীমা দিদি জানে বলেই সেই জন্য ছোট্ট করে বলতেও পারে, ঠিক আছে? আর সেইখান থেকেই সমস্যাটা। আর এই জন্যই আমাদের খোকা এখন সাইড কাটতে শুরু করেছে, কারণ জানে আমাদের খোকা কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। কারণ খোকা তো বুঝতেই পারছে যে আমার এই যে গিফট, আমার এইগুলো যেগুলো এসছে, সেই আপু কার থ্রুতে আমাদের সঙ্গে দেখা করেছিল, অবশ্যই আরশ, সীমাদি এদের থ্রু থেকেই এখানে এসেছিল। আরশকে হয়তো চিনতো, আর সীমাদির কাছে এসেছিল, সীমাদির থেকে ওদের সঙ্গে থ্রু হয়েছিল, যদিও ওদের ভিডিও আগে দেখতো। আচ্ছা, এইবার সেই জায়গা থেকে এটাও নিশ্চয়ই আমাদের খোকা জানে যে এখন রীতিমতো সেই আপুর সাথে সীমাদির কথোপকথন হয়। তাহলে এই খোকা যদি মিথ্যে বলে বা নিইনি বলে বা অন্যরকম কিছু বলে, আপু চাইলে ওর ভান্ডা পুরো ফাঁস করে দিতে পারে, কল রেকর্ডের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে ফাঁস করে দিতে পারে। সে যদি কোনো কিছু ভয়েস দেয়, সেই ভয়েসগুলো যদি সীমাদি তার ভিডিওর মাধ্যমে ছাড়ে, তাহলেই প্রমাণ হয়ে যাবে খোকার ব্যাপারটা। এইখানে খোকার সমস্যা, ওই জন্য খোকা কন্ট্রোভার্সি চাইছি না বলে পিছিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? কারণ খোকা জানে যে সত্যি সত্যি কত টাকা হেল্প এরা করেছে, আর কত টাকা বিদেশ থেকে এসেছে এবং কত টাকা তারা পেয়েছে, এবং গিফটের থেকে প্রচুর প্রচুর মানি ওরা পেয়েছে, যেটা আমরা তখনই বলেছিলাম, ঠিক আছে? এবং তখনই আমরা খোলসা করে ফেলেছিলাম। এখন সবটা বেরিয়ে আসছে প্রমাণ হিসেবে। মানে যেহেতু সীমাদির সঙ্গে ওর একটা ব্যাপার হয়েছে, ও ডিনাই করছে, সীমাদি বলছে, এই করে সবটা বেরিয়ে আসছে, বুঝতে পেরেছো? আর সেখান থেকেই এই খোকা জানে যে এইবার হড়হড় করে সমস্ত সত্যি বেরিয়ে আসবে না। সীমাদির কথা হয়তো অনেকে অবিশ্বাস করলেও করতে পারে, মানে যারা খোকার খুব ক্লোজ ভিউয়ার্স, কিন্তু যখনই এই আপু কোনো রকমে কনফেস করবে সমস্ত কিছুটা, তখনই বুঝতে পারছো এর অবস্থা কোথায় দাঁড়াবে। আর এখান থেকেই ভয় পাচ্ছে খোকা, বুঝতে পেরেছো? পুরো ব্যাপারটা এখন মানে কি বলবো, একটা একটা করে ফুলের মালার মতো সাজানো আছে, একটা ধরে টানবে হড়হড় করে সমস্ত বেরিয়ে আসবে, বুঝতে পেরেছো? প্রচুর প্রচুর টাকা যে এই খোকার কাছে পৌঁছিয়েছিল এই আপু, সেটা ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। আর এই আপুই যে ওদের ফাইন্যান্সার, এদের সমস্ত জিনিসে, এবং এরা যখনই এদের প্রয়োজন হতো ওদেরকে যে অয়েলিং করতো এবং সেখান থেকে টাকা পয়সা যে আসতো, এটা নো ডাউট। আচ্ছা, বাই দা ওয়ে, এই যে খোকার কাছে সীমাদির একটা আর্জি, যে মানে বলছে যে ওই কোনো উচ্চবাচ্য করছে না, যখন এই যে এক ভিউয়ার্স যারা খোকাকে প্রচণ্ড ভালোবাসতো দাদার মতো, মানে ওই সঙ্গীর কথা বলা হচ্ছে, তো সেটা নিয়ে খুব বাজে বাজে কথা রটছে। আমার লাইভে এসেও বলা কওয়া হচ্ছিল, আমি অবাক হয়ে গিয়েছিলাম, পরে সেটা অবশ্য ক্ল্যারিফাই করে দিয়েছে সুজাতা আর পৌলমী মিলে। তো যাই হোক, এবার তাকে নিয়ে যে বাজে বাজে কথা হচ্ছে, সেটা খোকা কি দেখছে না, নাকি খোকা কোনো প্রতিবাদ করছে না? আচ্ছা সীমাদি, আমি তোমার বুদ্ধির তারিফ না করে পারলাম না, তুমি কোন জায়গা থেকে ভাবছো যে ও ব্যাপারটা ক্ল্যারিফাই করবে বা ওর হয়ে প্রোটেস্ট করবে? ও নিজের দিদির বেলা প্রোটেস্ট করেছিল, এবার তুমি বলবে দিদির সঙ্গে তো অশান্তি হয়েছিল। দেখো, দিদির সঙ্গে অশান্তি হলে ওদের দিদিরা কত কি ওদেরকে দিয়েছে বলো তো, কি না দিয়েছে, কত কি দিয়েছে ওদেরকে। ওরা আজকে যে এই জায়গায় দাঁড়িয়েছে, এটা তো অবশ্যই ওদের ক্রেডিট আছে, তাই জন্যই করেছে। কিন্তু ওর দিদি যদি ওদেরকে এই পথটা না দেখাতো, তাহলে ওরা এই জায়গায় পৌঁছাতে পারতো? ওই তো ওই তোমার যেটা 10,000 টাকার চাকরি করতো, ওই করেই চলতো।
হয়তো সেটা একটু বাড়তো। এবার তোমরা বলতে পারো যে প্রথমে তো ওরা মানে কাজ করানোর জন্য করেছিল, ওদেরকে খুব অল্প টাকা দিত। একদমই তাই, প্রথমে অল্প টাকা দিত, হ্যাঁ, ওরা ওদেরকে চালনা করতো, এটা ঠিক। কিন্তু ওদের যখন একটু চোখ নাক কান খুললো, দেন ওরা নিজেদের মতো করে শুরু করলো। কিন্তু দেখো, ওনারা যদি না নিয়ে আসতো, আর আজকে সৌমালির ভাই যদিও না হতো, তাহলে এই রকম ব্লগার কিন্তু মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। তোমরাও জানো, আমরাও জানি। ওরা যে ধরনের ব্লগার, ওরকম ব্লগার কিন্তু প্রচুর আছে। কত সুন্দরবন এই ওই জায়গা থেকে কত ভালো ভালো ব্লগার আছে, পুরো পিওর মাছ ধরছে, মাছ চাষ করছে, সমস্ত কিছু দেখাচ্ছে। সেগুলো তো দেখতে মানুষ ভালোবাসে। তো ওরা যে ধরনের পিওরিটি, মানে পিওর ব্লগার ছিল যে সময়টা, গ্রাম্য জীবন দেখাতো, সেটা যদি সৌমালি তার মানে ফেস ভ্যালুটা না ইউজ করতো, তাহলে কি এরা পৌঁছাতো? যতই সৌমালিকে নিয়ে তোমরা বলো, নাহলে কিন্তু পৌঁছাতো না। অবশ্যই তার ক্রেডিট, তার জন্যই কিন্তু তার ভাইকে চিনেছে। ওর পরিচয়টা প্রথম ওর সৌমালির ভাই হিসেবে, এটা নো ডাউট। নাহলে ওর কোনো সেই লেভেলে ভ্যালু ছিল না। পরবর্তীকালে ভালোবাসা পেয়েছে সেটা আলাদা কথা। তো সেই জায়গায় তাদের যখন কত নোংরা কথা বলা হয়েছে, মানে ওর নেগেটিভ এই পজিটিভ যারা ওকে নিয়ে কন্টেন্ট করতো তারা করেছে, ও কিছু মুখ খুলেছে? আর আজকের একটা ভিউয়ার্স যতই ওকে ভালোবাসুক, ভিউয়ার্সও তার জন্য ও মুখ খুলবে তোমার মনে হয়? কখনো নয়। ও এতটাই সেলফিশ যে ও নিজের ছাড়া কারোর জন্য ভাবে না গো, কারোর জন্য ভাবে না। তাহলে সেই জায়গা থেকে তোমার এক্সপেকটেশনটা আমি বলি হারি, ও নাকি সঙ্গীতার হয়ে মুখ খুলবে। ও কোনো কারোর হয়ে মুখ খুলবে না। ও তখনই মুখ খুলবে যখন ও মনে করবে যে আমি তো এবার গাড্ডায় পড়তে পারি, তখন ও মুখ খুলবে। না হলে ওর কারোর প্রতি কোনো পিতলামি, কোনো ব্যাপার নেই। ও শুধু জানে আমার একটা বাচ্চা আছে, সেটাকে আমি দেখাবো, আর ভিউয়ার্সদের থেকে মুরগি করে সব কিছু লুটবো। লুট ছাড়া ও কিছুই বোঝে না, ঠিক আছে? আর ওই ইমোশনাল সুড়সুড়ি দেয়া এখনও বুঝে গেছে আর লুঠের কিছু নেই। কারণ ও যে জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো ভিউয়ার্স ওকে আর একটা টাকা এমনি দেবে না। এমনি ভিউজ দিতে পারে, কিন্তু একটা টাকা এমনি ফ্রি গিফটও দেবে না, কিচ্ছু দেবে না। ও বুঝে গেছে। আর তার জন্যই ও কন্ট্রোভার্সির পিছা ছাড়াতে চাইছে, বুঝতে পেরেছ? তো যাই হোক, তুমি তোমার ভাইয়ের সঙ্গে মিশেছো, তুমি তো ভালোই জানো। তাহলে আজকে তুমি যে কথাটা বলছো, মানে আমার খুব হাস্যকর লেগেছে যে ওর জন্য প্রোটেস্ট করবে। কেউ কারোর জন্য প্রোটেস্ট করবে না। নেওয়ার স্বার্থ ছিল তাই ভালো ব্যবহার করতো, নেওয়ার স্বার্থ ফুরিয়ে গেছে, আর কোনো ব্যাপার নেই। প্রোটেস্ট ওর কাছ থেকে একদম না। তোমার তাতিমা আর তোমার এই ভাই দুজনে হচ্ছে সেলফিশ, বুঝেছো? আর সেটা ওর দিদি অনেক আগেই ডিক্লিয়ার করে দিয়েছে, তার ভাইয়ের সম্বন্ধে আর তার মায়ের সম্বন্ধে। বাবার সম্বন্ধে কিন্তু বলেনি, তাই না? হ্যাঁ, কারণ ওর বাবা যে ওই বাড়িতে অবহেলিত ও জানে, আর তোমরা তো বলছোই। তাহলে বুঝতে পেরেছো তো? তাহলে এরা দুজন হচ্ছে শুধু স্বার্থ চেনে, ফ্রি মুফতে টাকা চেনে, বউ বেচে টাকা ইনকাম করব, বাচ্চার মুখ দেখিয়ে টাকা ইনকাম করব, এটাই চেনে। হ্যাঁ, আমাদের কাছ থেকে তুমি ভিউয়ার্সদের জন্য এক্সপেকটেশন করছো? একদম করো না। আর আমি তো বলবো ওরা খুব ভুল করেছে। ভালোবাসা ভালো, কিন্তু এই এক্সট্রিম লেভেলে তার জন্য এত কিছু করা একদম ঠিক হয়নি। কারণ কি বলো তো, আমাদের দেশে না অনেক কষ্ট করে এমন লোকজন আছে, তাদেরকে দিলে অন্তত এইটুকুনি আশীর্বাদটা পেতো। এদের দিয়ে কী লাভ? এতে এরা বেইমানি এদের মানে রক্তে লিখে রেখেছে। তো এদের দিয়ে কোনো লাভ আছে? তাহলে আজকের কি হলো? আজকের ও একটু এক্সট্রা তাকে ভালোবেসেছে, একটু গিফট পাঠিয়েছে, একটু রাখি পাঠিয়েছে, তার জন্য তাকে বদনাম করাতে হচ্ছে। এই তো মানে ইউটিউবের সব ব্যাপার স্যাপার তার নামে এখন শুনতে হচ্ছে। তাহলে কী লাভ আছে? এক্সট্রিম কিছু ভালো না। আমি বারবার বলি, চাণক্য শ্লোকটা সবসময় মনে রাখবে যে এক্সট্রিম কিছু ভালো না। এক্সট্রিম ভালোবাসাও কখনো ভালো না, এক্সট্রিম ঘৃণা করাও ভালো না, এক্সট্রিম অহংকারও ভালো না, এক্সট্রিম কিছুই ভালো না। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।